দেখতে দেখতে আমাদের সেই বিষাদের দিনটা এসেই গেল। মানে আপনি যেভাবেই ভাবেন না কেন, আমি তো আসলে কয়দিন ধরে অনেক ইকুয়েশন মিলাচ্ছি, কিন্তু এটাই সত্যি বলে মনে হচ্ছে যে বাংলাদেশের জার্সিতে, সেটা লাল বলেন, সবুজ বলেন, সাদা বলেন, বাংলাদেশের জার্সিতে আজই সম্ভবত সাকিব আল হাসান তার জীবনের শেষবারের মতো আন্তর্জাতিক মাঠে নামবেন। এটা কেন বলতেছি এই ব্যাখ্যা অলরেডি আমি কয়েকবার দিচ্ছি, তারপর আরেকটু পরিষ্কার করে বলবো না শেষের দিকে। তো আমি একটা জিনিস শুরুতে বলি যে সাকিব আল হাসানের শেষ ম্যাচ, শেষ দিনের মতো মাঠে নামা, এটা ধরে নিয়েই আজকে টিভির সামনে বসেন। দেখেন যে এই লোকটারে কতক্ষণ দেখা যায়। এই লোকটারে যদি আজকে ব্যাট করে, ব্যাট তো আজকে নিশ্চিত করবে যে একটা ম্যাচের অবস্থা দাঁড়াইছে। ম্যাচটা তো আসলে মরা ম্যাচ ছিল, সব মিলে 2.5 দিনের মতো খেলা হওয়া সম্ভব ছিল। যদি আজকে পুরো দিনটা খেলা হয় সেক্ষেত্রে 2.5 দিনের মতো খেলা হওয়া সম্ভব ছিল। এরকম জায়গায় ইন্ডিয়া হঠাৎ করে মানে ভয়ানক, মানে একদম টি10-এর মতো খেলা শুরু করে দিল। ফলে যেটা হলো যে ম্যাচ রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। এখন রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, এবং সেইটা সম্ভবত বাংলাদেশের বিপক্ষে রেজাল্টটা হবে, যদি বাংলাদেশ খুব ভালো প্রতিরোধ গড়ে তুলতে না পারে। আজকে ব্যাটিংয়ে যদি খুব ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারে তাহলে তো আসলে জেতাও সম্ভব। বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো করবে, তারপরে খুব ভালো বোলাররা বল করবে, তাহলে তো জেতাও সম্ভব। কিন্তু সেটা সায়েন্টিফিক্যালি মনে হচ্ছে না যে সেটা সত্যি। মনে হচ্ছে যে এখান থেকে হারা বা ড্র করা, এই দুটোর একটাই সম্ভব। তো যাই ঘটুক না কেন, সাকিব আজকে অন্তত একবার মাঠে নামতেছেন, এটা কনফার্ম। ব্যাট করতে নামতেছেন একবার। ফলে এইটুক সময় দেখেন, একটা বলের জন্য নামলেও ওঠানামাটা অন্তত দেখেন, এটা সারা জীবন মনে রাখেন। দেখেন, আমার এই পুরো কথাগুলো আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে 2024 সালের এই আপনার সেপ্টেম্বর মাসের শেষ দিন শুনতেছেন কথাগুলা, নাকি অক্টোবরের প্রথম দিন, সবই ভুলে যাই। তো এই সময় এসে আপনাদের কাছে একটু ন্যাকামি মনে হতে পারে, একটু অপরাধ মনে হতে পারে যে সাকিবকে শেষবারের মতো দেখে নেওয়ার জন্য এরকম আবেগ আক্রান্ত আবেদন জানাচ্ছি। এটা মনে হতে পারে আপনাদের কাছে যে একটা লোক, যে লোকটা আসলে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, বেশ কিছু প্র্যাকটিক্যাল অভিযোগ আছে, ইমপ্র্যাকটিক্যাল অভিযোগ আছে, কিছু ভাবমূর্তিগত অভিযোগ আছে। আমি অভিযোগের বিস্তারিততে না যাই, অভিযোগ তো আছে এবং অভিযোগগুলো আমি অস্বীকার করতেছি না। বিশেষত গণ আন্দোলনের সময় সাকিবের যে ওই প্রবাসী দর্শকের দিকে তেড়ে যাওয়া বা তার ওয়াইফের ওই যে ছবি দেওয়া, এগুলো তো খুব ন্যাক্কারজনক। এগুলো মেনে নিয়েও আপনাকে মানতে হবে যে সাকিবের মতো সম্পদ এই দেশে, এই ইতিহাসে জন্মায় নাই, আবার কবে জন্মাবে এটার জন্য দীর্ঘকাল অপেক্ষা করতে হবে। দেখেন, আমি মানে ওইটার পক্ষে যে আপনি আসলে আর্টের সঙ্গে আর্টিস্টকে আলাদা করতে পারবেন। আপনি একজন গায়ক, একজন মিউজিশিয়ান কি পারফর্ম করতেছে ওইটাই দেখেন। আপনি যদি একজন কিশোর কুমারের জীবন নিয়ে খুঁজতে যান না, একজন মোহাম্মদ রফির জীবন নিয়ে খুঁজতে যান না, তাহলে আর গানটা উপভোগ করতে পারবেন না। অনেক কিছু আপনার সামনে চলে আসবে যেগুলো আপনার কাছে মনে হবে আপত্তিকর। তখন ওই গানে আর আপনি ওই যে ঐশ্বরিক ব্যাপারটা, ওই জিনিসটা আর পাবেন না। তো আর্ট আর আর্টিস্টকে আলাদা করতে হয়, এটা করতে আপনি বাধ্য। অনেকেই প্রশ্ন করেন, আমি দেখছি ফেসবুকে অনেকেই, যে মানুষ আর ক্রিকেটার সাকিবকে আলাদা করবো কীভাবে। করতেই হবে, কিচ্ছু করার নাই। তা না হলে আপনি লিও টলস্টয়ের উপন্যাস পড়তে পারবেন না, আপনি রোমান পোলানস্কির সিনেমা দেখতে পারবেন না। আমি বলতেছি, আমি কারোর সম্পর্কে যে অভিযোগগুলো আছে এগুলো বলতে চাই না আজকে, কারণ এগুলো অনস্ক্রিন না বলাই ভালো। তবে যদি কারোর কোনো সন্দেহ থাকে যে কেন এই নামগুলো উচ্চারণ করতেছে, জাস্ট এই নামগুলো দিয়ে একটু গুগল করেন, পার্সোনাল লাইফটা কী ছিল দেখেন, টলস্টয়ের পার্সোনাল লাইফ দেখেন, রোমান পোলানস্কির পার্সোনাল লাইফ দেখেন, কিশোর কুমারের পার্সোনাল লাইফ দেখেন। এরকম কোটি কোটি উদাহরণ আপনাদের সামনে আমি এনে দাঁড় করাতে পারবো। পেলে, ম্যারাডোনা, শেরওয়ান, বিখ্যাত সব নামের কথা বলতেছি, অখ্যাত নামরাও এই তালিকায় আছে। দেখেন, মানে এই যে লিওনেল মেসির কথা বলি, লিওনেল মেসিও সে স্পেনে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেক রকম কলা কৌশল করছে। ওটা অপরাধ না? ও মেসিরে যখন দেবতা বানায় তখন ওই অপরাধের কথা মাথায় আসে না তো। এই আমাদের পৃথিবীটা এরকমই যে আপনি আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন না। আমি বারবার বলি এই জিনিসটা শুধু সিনেমায় সম্ভব। এই যে একজন হিরো, তাও একালের সিনেমা আর হয় না, কারণ একালের ডিরেক্টররা অনেক সচেতন হয়ে গেছে, তারা জানে মানুষ দোষে গুণে মিলানো।
তারা দেখবেন একালের নায়করাও খানিকটা ভিলেনের গুণ সম্পন্ন, একালের ভিলেনের মধ্যেও মানবিক গুণ থাকে। এইটাই আসলে মানুষ। কারো ভিতর কোনোটা বেশি প্রকাশ হয়, কোনো ভালো গুণ যার ভিতর বেশি প্রকাশিত হয়, কারো ভিতর খারাপ গুণ বেশি প্রকাশিত হয়। এইটাই মানুষ, এইটাই মানে ফিলোসফি মনে হতে পারে আপনার, কিন্তু এটা রিয়েলিটি। ওই মানে আপনি যদি উত্তম কুমার খোঁজার চেষ্টা করেন বা আমাদের নায়করাজ রাজ্জাক খোঁজার চেষ্টা করেন বাস্তব জীবনে, কোথাও পাবেন না। আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি, এই জগতে যে মানুষ নামে প্রাণীটা, এই মানুষ নামে প্রাণীর মধ্যে এইসব নায়ক পাবেন না, ইভেন আপনি ভিলেনও পাবেন না। ওই যে আপনি যদি ভাবেন যে আপনি ডিপজলের মতো ভিলেন পাবেন বা রাজীব হুমায়ুন ফরিদের মতো ভিলেন পাবেন, পাবেন না। মানুষ নিরেট ওরকম খারাপ হয় না। দেখেন, মানুষ হচ্ছে কোনো ক্ষেত্রে খারাপ, কোনো ক্ষেত্রে ভালো। এইখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি আসলে কোনটা নেবেন। হ্যাঁ, আপনার পূর্ণ অধিকার আছে সাকিবরে ঘৃণা করার। সাকিবের ওই সব গুণ দোষকেই আপনি যদি মূল গুরুত্বপূর্ণ মনে করেন, তো পূর্ণ অধিকার আছে সাকিবকে ঘৃণা করার, করতেই পারেন, সেটাতে আমি আপত্তি করতেছি না। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে এই দেশের কোটি কোটি মানুষের এই অধিকারও আছে যে ক্রিকেটার সাকিবকে ভালোবাসার। না ভালোবেসে তো আমাদের উপায় নেই, কারণ আমরা তো খুব বেশি খ্যাতিমান কাউকে জন্ম দিতে পারি নাই। এই যে অল্প কয়েকটা লোক আমাদের দেশটাকে, ওই দিন বলতেছিলাম যে সাকিব ছাড়া আমাদের টপ লেভেলে কেউ পরিচিতি দেননি। না, প্রফেসর ইউনুস দিচ্ছেন, কিন্তু বারবার বলি যে ওটা তো কম্পিটিটিভ ক্ষেত্র না, ওটা ইন্টেলেকচুয়াল ব্যাপার। আমরা যখন রিলিজিয়াস কোনো বিষয় নিয়ে আলাপ করি বা স্পিরিচুয়াল বা নোবেল প্রাপ্তির মতো বিষয়, এগুলো কম্পিটিটিভ খাত না, এই জায়গায় প্রতিযোগিতা হয় না, এগুলো ইন্টেলেকচুয়ালিটির ব্যাপার। ফলে এই নোবেল পুরস্কার বিজয় আর ক্রিকেটে অর্জন দুটো আলাদা ব্যাপার। ইন্টেলেকচুয়াল স্পিরিচুয়াল এই ব্যাপারগুলোর সঙ্গে এগুলোর না মিলানোই ভালো। তো সাকিব আমাদেরকে যে আনন্দ দিচ্ছেন, যে প্রাপ্তি দিচ্ছেন, অ্যাটলিস্ট এক যুগ ধরে আমরা বলতে পারছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারটা বাংলাদেশের। দেখেন, বাংলাদেশকে কোটি কোটি মানুষ, পৃথিবীর কোটি কোটি মানুষ, ক্রিকেট খেলুড়ে দেশগুলোর, তারা চেনে শুধু সাকিবের কারণে। হ্যাঁ, এটাও সত্যি যে আরও কোটি কোটি মানুষ চেনে শুধু প্রফেসর ইউনুসের কারণে, কিন্তু সেখানে সাকিবকেও তো, সাকিবের জন্য তো কোটি কোটি মানুষ চেনে। আপনি দেখেন, ইংল্যান্ড বিশ্বকাপের সময় একটা ছবি, লর্ডসের সম্ভবত ইয়ে থেকে ওই পথ ধরে হেঁটে যাচ্ছে সাকিব, কতগুলো বাচ্চা হতভম্ব হয়ে চোখের সামনে মনে হয় দেবদূত দেখতে পাওয়ার মতো করে সাকিবের দিকে তাকায় আছে। এই মানে এই দৃশ্য বাংলাদেশের কারো ক্ষেত্রে আর ঘটবে এটা কল্পনা করা যায়? একজন সাকিবরে দেখার জন্য ওই শ্রীলঙ্কা থেকে এক মহিলা বাংলাদেশের গ্রামে এসে চাষির ঘরে সংসার করে, সে একজন সাকিবরে দেখার জন্য বসে থাকে। কত শত ক্রিকেটার সেই মানে আমি সাকিবরে নিয়ে যখন আজকে অনেকে আমারে দেখছি ইদানিং আমার পোস্টের নিচে কমেন্ট করেন যে সাকিবরে নিয়ে ইদানিং আমি এই শুরু করছি, আবেগী কথাবার্তা শুরু করছি। মানে আমি বুঝি যে আমাদের তো স্মৃতিশক্তিও দুর্বল এবং আমরা খুব বেশি আগের খোঁজ খবর রাখি না। দেখেন, মাশরাফিরে নিয়ে বই লেখার 3 বছর আগে সাকিবরে নিয়ে বই লিখছি, এবং গুণগত মানে যদি বলেন সাকিবরে নিয়ে যে বইটা লিখছিলাম, ওইটা গুণগত মানে আমার ধারণা অনেক অনেক গুণ ভালো সাকিবরে নিয়ে লেখা বইটা। কারণ ওই বইটার মধ্যে ক্রিটিসিজম ছিল, ওই বইটার মধ্যে নানা রকম অ্যাঙ্গেল ছিল। 26 জন মানুষের সাক্ষাৎকার নিয়েছিলাম, তার ভিতরে সাকিবের পরিবারের লোকজন যেমন আছে, তেমনই বিশ্ববিখ্যাত সব লোকজন আছেন। ওয়াসিম আকরাম, সাকলাম মুশতাক, সঞ্জয় মাজরেকারের মতো লোক আমাকে ইন্টারভিউ দিচ্ছেন শুধু সাকিবের কারণে। ওয়াসিম আকরাম ঈদের দিন গলা ব্যথা সেই অবস্থায় আমার ইন্টারভিউ দিচ্ছেন, দিয়ে বলছেন যে দেখো শুধু সাকিব বলে আজকে এই ইন্টারভিউটা দিলাম। এই এক্সপিরিয়েন্স আমার পদে পদে হয়েছে। জেমিরে ফোন মেইল করছি, জেমি তুমি কি আমাকে ইন্টারভিউ দিবা? বলে আমি তো এখন ইন্টারভিউ দিচ্ছি না, কিন্তু তুমি যে বিষয় বলছো সাকিব, এই বিষয়ে তো ইন্টারভিউ না দিয়ে উপায় নাই। এই আপনার জ্যাক ক্যালিস এয়ারপোর্টে বসে ইন্টারভিউ দিচ্ছে আমাদের, দুবাই এয়ারপোর্টে বসে বলতেছে যে সাকিবরে নিয়ে বই হচ্ছে, এই বিষয়ে আমার দু কথা না বললে তো অপূর্ণ থেকে যাবে, ফলে আমি এই ইন্টারভিউটা দিব। আরে দিস ইজ সিনারিও। আমি যাদের পায়ের কাছে পৌঁছানোর যোগ্যতা রাখি না, তারা আমাকে কল ব্যাক করতেছে যে সাকিবরে নিয়ে আমি বই লিখতেছি। এটা তো কল্পনাতীত একটা ব্যাপার। বাংলাদেশের একজন মানুষের নাম পৃথিবীর যে প্রান্তে যারে বলতেছি, মেইল করে বলতেছি, ফোনে বলতেছি, হোয়াটসঅ্যাপে বলতেছি, সে সঙ্গে সঙ্গে রেসপন্স করতেছে যে ও হ্যাঁ তুমি সাকিবরে নিয়ে বই লিখতেছো, তাহলে আমি আছি তোমার পাশে। এই রেসপন্স আপনি পৃথিবীর কোথায় পাবেন? বাংলাদেশের কয়টা লোককে নিয়ে আপনি কথা বললে এই রেসপন্সটা পাবেন? দিস ইজ সাকিব আল হাসান। যাই হোক, সাকিব কি এইটা এই 2024 সালে এসে আর বোঝায় বলার কোনো সুযোগ নেই। আমি শুধু বলি যে সাকিবকে আজকে মন ভরে দেখেন, এই ছেলেটার মুখের দিক তাকায় থাকেন। বাংলাদেশের জার্সি পরা অবস্থায় আমার মনে হয় না যে তারা আর দেখতে পাবেন।
কেন দেখতে পাবেন না এটা আমি কয়েকদিন ধরে বলতেছি। আজকে অলরেডি দেখলাম যে প্রথম আলো তারেক মাহমুদ প্রায় একই রকম একটা স্টোরি করছেন, তাতে বুঝলাম যে আমি একেবারে ভুল বুঝিনি। সেটা হচ্ছে যে সাকিব যে মিরপুর টেস্ট খেলতে আসবেন না এটা আমি 90% নিশ্চিত যে সাকিবের পক্ষে মিরপুর টেস্ট খেলতে আসা সম্ভব না, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটা। তো টি-20 উনি বলেই দিচ্ছেন যে আর খেলবেন না। টেস্টও শেষ টেস্ট খেলতে চাইছিলেন মিরপুরে, সেটা ধরে নেন হচ্ছে না। তার মানে টেস্ট বা টি-20 এই দুই ফরম্যাটের শেষবারের মতো দেখবেন আজকে। বাকি থাকলো ওয়ানডে। অনেকেরই একটা প্রত্যাশা আছে যে হয়তো ওয়ানডেতে দেখবেন। দেখেন ওয়ানডে দলে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাবে এটা প্রায় অসম্ভব। কারণ আপনারা যদি আমাদের ফারুক ভাইয়ের মাইন্ড সেট আপটা বোঝার চেষ্টা করেন বা লিপু ভাইয়ের মাইন্ড সেট আপটা বোঝার চেষ্টা করেন, তাহলে মোটামুটি নিশ্চিত থাকেন যে ওয়ানডে দলে সে ডাক পাবে না। যখন মিরপুর টেস্টে সে খেলতে আসবে না, সাকিব তো ওই ফিরতে পারবো না এই ঝুঁকি নিয়ে আসবে না। আর যখনই সে মিরপুর টেস্টে খেলতে আসবে না তখনই ফারুক ভাই অন্তত পার্সোনালি নেবে ব্যাপারটা। ফারুক ভাইরে আমি যতদিন ধরে চিনি, যতদূর চিনি, ফারুক ভাই এসব ইস্যু পার্সোনালি নিয়ে নেয়। এবং ফারুক ভাই কোনো কিছু পার্সোনালি নিলে ফারুক ভাই সেই লোকের শেষটা দেখে ছাড়ে না। মানে এমন না যে তারা মারতে যায়, ফারুক ভাই এই লোকের আর প্রশ্রয় দেয় না। যদিও ফারুক ভাই সাকিবরে ভয়াবহ স্নেহ করে, সেটা কারণ কি ফারুক ভাইয়ের হাতেই তার শুরু হয়েছিল। কিন্তু ওই যে ফারুক ভাইয়ের এই স্নেহ লিস্ট থেকে কাটে দিতে কোনো সময় লাগে না। আমার এত স্নেহ করে দেখা গেল কালকেই কোনো একটা বেয়াদবি করছে, ফারুক ভাই আমার নাম কাটে দিবে, আর কোনো দিন মুখই দেখবে না আমার। এরকমই ফারুক ভাই, এটা তার প্রচণ্ড গার্ডস এবং প্রচণ্ড এথিক্যাল পজিশনের জন্য করে। কিছু লোক থাকে ওই সাবেককালের আমলের জমিদারি এথিক্স, এটা আর কি। ঠিক আছে, এটা তো আপনাকে মানতে হবে যে কিছু লোকের এরকম এথিক্স থাকবে। তো ফারুক ভাই এই অবস্থান নেবে, এরপরে লিপু ভাইয়ের অবস্থান নেবে। এটার কারণ কি হবে, ফারুক ভাই লিপু ভাইয়ের একটা কমন অবস্থান আছে। সেটা হচ্ছে যে যারা ঘরোয়া ক্রিকেটে ঠিকমতো খেলবে না এবং জাতীয় দলের সঙ্গে যথেষ্ট সময় স্পেন্ড করবে না, তাদেরকে তারা জাতীয় দলের জন্য বিবেচনা করতে চায় না। এই পয়েন্টটা হয়তো তারা প্রকাশ্যে খুব একটা বলে নাই, কিন্তু এটা আমি জানি যে এরকম একটা স্টান্স তারা নিতে যাচ্ছে। এটা শুধু সাকিবের বেলায় না, এটা সবার ক্ষেত্রেই সত্যি যে জাতীয় দলে ক্যাম্পকে যারা গুরুত্ব দেবে না, ক্যাম্পে যথেষ্ট সময় দিবে না, এছাড়া ঘরোয়া ক্রিকেটে ঠিকমতো সময় দিবে না, মানে বিপিএল খেলতে হবে, ঢাকা লিগ খেলতে হবে, বিশেষত তারা এটা দেখবেন ভবিষ্যতে এটা কার্যকর করবে। জাতীয় ক্রিকেট লিগ, ন্যাশনাল ক্রিকেট লিগ, মানে ফার্স্ট ক্লাস যারা কম খেলবে তাদের আস্তে আস্তে জাতীয় দলে চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে। ফার্স্ট ক্লাস আসলে আমাদের ক্রিকেটারদের নানা রকম ব্যামো শুরু হয়, কারোর ওই সময় পারিবারিক প্রবলেম হয়, কারোর পায়ে ব্যথা হয়, তারা ফার্স্ট ক্লাস খেলতে চায় না। এই জিনিসটা বন্ধ করে দিবে যে ফার্স্ট ক্লাস না খেললে টেস্ট খেলতে পারবেন না। তো যাই হোক, সেই জিনিসটারও কিন্তু শিকার হবে সাকিব। কারণ হচ্ছে বাংলাদেশ এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে আগামী বছর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 6টা ওয়ানডে চান্স আছে। 3টা ওয়ানডে কনফার্ম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আর 3টা ওয়ানডে সম্ভবত আবুধাবিতে বা আরব আমিরাতে কোথায় জানি না, আফগানিস্তানের বিপক্ষে। তো এই 6টা ওয়ানডে সাকিব খেলতে পারবে, আমেরিকা থেকে উড়ে এসে খেলে যাবে। কিন্তু এই দলে সাকিবরে রাখার সম্ভাবনা খুবই কম। আমি বুঝে শুনেই বলতেছি। মোটামুটি টুকটাক সোর্সিংও যা বলে যে এই টিমে সাকিব থাকবে না যদি সাকিব আর দেশে না আসে। দেশে না আসলে ক্যাম্প করতে পারবে না, ঢাকা লিগ খেলতে পারবে না, বিপিএল খেলতে পারবে না, ফলে সাকিবরে তারা বিবেচনাও করবে না। বুঝতেছেন যে কেন এই কয়দিন ধরে বলতেছি যে সাকিবরে আর দেখা যাবে না। সাকিবরে দেখা তো যাবেই, 20 বছর 25 বছর পরে হলেও বৃদ্ধ সাকিব হলেও দেশে ফিরবে। আমি ওই দিন সালাউদ্দিন ভাইরে জিজ্ঞেস করলাম যে সাকিবের এক্সপার্টাইজটা কীভাবে কাজে লাগানো যায়। সালাউদ্দিন ভাই তার মতো করে বললেন, আমার ধারণা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সাকিব দুর্দান্ত হবে, কোনো একদিন হয়তো ফিরে এসে সেই কাজ করবে। আমি জানি না কী হবে, সাকিব তো আবার ফিরবেই, এই বাংলাদেশে ফিরবে না, অন্য কোনো ভূমিকায় ফিরবে। না ফিরলেও সাকিব তো আমাদের মধ্যেই থাকবে। শুধু যেটা হবে যে এই জার্সি গায়ে আর সাকিবকে দেখা যাবে না। সাদা জার্সি গায়ে তো আর দেখা যাওয়ার সম্ভাবনাই নাই, রঙিন জার্সি গায়েও আর সাকিবকে দেখা যাবে না। এই যে গর্বটা এতদিন ধরে করে আসছি প্রায় জ্ঞান হওয়ার পর থেকে। আমি 2006-এ আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সাংবাদিকতা শুরু করছি। আমি 2002 সাল থেকে সাংবাদিকতার সঙ্গে আছি, স্পোর্টস করি কম বেশি। 2006 সালে আনুষ্ঠানিকভাবে জয়েন করছি প্রথম আলোতে। সেই বছরই সাকিবের অভিষেক হয়েছে। মানে দেখেন, আমার সাংবাদিকতার বয়স আর সাকিবের ক্যারিয়ারের বয়স ঠিক এক। তো আজকে আমি বছর 2 আগে রিটায়ার করতে বাধ্য হয়েছি, প্রফেশন ছেড়ে দিছি। এখন হয়তো কন্টেন্টের কাজ আরও লম্বা সময় করব, কিন্তু এটাকে আমি সাংবাদিকতার মর্যাদা দিতে চাই না। কন্টেন্ট ক্রিয়েশন অ্যানাদার থিং, এটা সাংবাদিকতা না।
ফলে আমি মনে করি যে আমি অবসরপ্রাপ্ত, অবসরেই আছি। সাকিবও অবশেষে সেই জীবনটা শেষ করতেছে। 2006 জেনারেশনটা শেষ হয়ে যাচ্ছে। ওই যে প্রথম আলো একটা স্টোরি করছে যে প্রথম টি-20 দলের শেষ প্রতিনিধি ছিল সাকিব, সেও অবশেষে চলে যাচ্ছে। তো এই হয়, দিনে দিনে দেউটি নিভে যায়, আস্তে আস্তে নতুন প্রজন্ম উঠে আসবে। আমি আশা করি যে সাকিবের জায়গাটা কেউ নিবে। এই যে রাকিবুল দলে ডাক পাইছে টি-20 দলে, ওর ভিতরে ব্যাপক দেখতে পাই সেই সম্ভাবনাটা। ব্যাটে কতটা কি করবে জানি না, বলে সাকিবের জায়গাটা নেওয়া সম্ভব। মিরাজ মিরাজ করে লোকে, মিরাজ ইজ কখনোই ঠিক সাকিব না। মিরাজ মিরাজই হবে, মিরাজ ভালো অলরাউন্ডার হবে। এমনও হতে পারে মিরাজ কখনো 1 নম্বর অলরাউন্ডার হয়ে যাবে, কিন্তু সাকিব না। সাকিব হয়তো অন্য কেউ হবে বা না হবে, কিন্তু সাকিব চিরকাল আমাদের মাথায় মুকুট হয়ে থেকে যাবে। যে অর্জন সে এনে দিচ্ছে বাংলাদেশকে, যে পরিচিতি সে বাংলাদেশকে এনে দিচ্ছে, যে গৌরব বাংলাদেশকে এনে দিচ্ছে, ধরেন হর্ষ বোগলে থেকে শুরু করে পৃথিবী কাঁপানো সব ইয়েরা, ধারাভাষ্যকাররা, ক্রিকেট পণ্ডিতরা সাকিব যখন শেষ টেস্ট খেলতে নামতেছে সেই উপলক্ষে বরিয়া মজুমদার একটা প্রায় 1000 শব্দের একটা স্ট্যাটাস দিছে। আপনাদের হয়তো বরিয়া মজুমদার সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। বরিয়া মজুমদার কে কী? বরিয়া মজুমদার পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট পণ্ডিত, সবচেয়ে বড় ক্রিকেট ঐতিহাসিক। এই লোকটা সাকিবরে নিয়ে একটা স্টোরি লিখছে। তো সেটা অনুবাদ করে আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যে, মানে অ্যাটলিস্ট কালকে পরশুই জিনিসটাও পুরোটা অনুবাদ করে আমার পেজে দেওয়ার চেষ্টা করব। আপনারা পড়বেন। উনি ওইটাই লিখছেন যে কোন সাকিবকে মনে রাখবে ক্রিকেট ইতিহাস, সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে রইল। তো আপনারা যে প্রশ্নটা নিয়ে ভাবতেছেন, আমরা যে প্রশ্নটা নিয়ে ভাবতেছি, ক্রিকেট ঐতিহাসিক বরিয়া মজুমদারও সেই প্রশ্ন করছেন। দেখেন, এই প্রশ্নটাকে আপাতত তুলে রাখি। আজকে দিনটা সাকিবের নামে তোলা থাক, আজকে দিনটা সাকিবের দিকে আমরা সবাই তাকায় থাকি। বাংলাদেশের জয়হার হয়তো অত বেশি ভাবার বিষয় হবে না, শুধু সাকিবের নামে এই আজকের দিনটা উৎসর্গ করা থাক। সবাই ভালো থাকবেন। সাকিবের জন্য প্রার্থনা থাকলো, সে তার অপরাধ করলে সাজা পাবে, কিন্তু যতটুকু অর্জন করছে সেজন্য করতালিটাও আমরা দেবো। সবাই ভালো থাকবেন।